যুদ্ধবিরতিতে গাজায় নিহত হাজারের বেশি, আটকে আছে দ্বিতীয় ধাপ বাস্তবায়ন। শান্তি পরিষদে থাকছে না ইউরোপের কিছু দেশ, আমিরাত যুক্তরাষ্ট্রের $100 কোটি প্রতিশ্রুতি। ইরানে কয়েক সপ্তাহব্যাপী সামরিক হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। দাবি মার্কিন কর্মকর্তাদের রণতরীয় সেনা মোতায়েনের জেরে আলোচনায় বসার চাপে তেহরান। ইউক্রেন যুদ্ধ বন্ধের আলোচনায় নেই অগ্রগতি, মাঝ পথে রাশিয়ার আলোচক বদলে নাখোশ জেলেনস্কি। চাপ প্রয়োগ করে শেষ হবে না যুদ্ধ, সতর্ক করল ইউরোপীয় কাউন্সিল। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে গ্রিনল্যান্ড, মিত্রদের নিয়ে নিরাপত্তা জোরদারের পরিকল্পনা ডেনমার্কের। আর্কটিকে ন্যাটোর স্থায়ী উপস্থিতি বাড়ানোর দাবি। এবং চীনের সঙ্গে উত্তেজনার মধ্যে উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যে আসামে মনোযোগ ভারতের। যুদ্ধ বিমানের মহড়ায় সামরিক সক্ষমতা প্রদর্শন, জরুরি অবতরণ সুবিধা চালু। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছে আমি কাজল আব্দুল্লাহ। গাজায় যুদ্ধবিরতি শুরুর পর থেকে ইসরায়েলি হামলায় এ পর্যন্ত 1000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, এমন তথ্য দিয়েছে জাতিসংঘ। হামলা অব্যাহত থাকায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ বাস্তবায়ন আটকে আছে বলে দাবি বোর্ড অব পিসের কর্মকর্তাদের। এদিকে পশ্চিম তীরে অবৈধ বসতি স্থাপনকারীদের হামলায় অন্তত 54 ফিলিস্তিনি আহত হয়েছেন। অবরুদ্ধ গাজা ও পশ্চিম তীরের সমান তালে চলছে ইসরায়েলি বর্বরতা। স্থানীয় সময় শুক্রবার পশ্চিম তীরে অবৈধ বসতি স্থাপনকারীদের হামলায় অর্ধশতাধিক ফিলিস্তিনি আহত হন। তালফিদ ও তুরমুস আইয়ার ঘরবাড়ি ও জলপাই গাছ ভাঙচুর করা হয়। জাতিসংঘের হিসাবে গত অক্টোবর থেকে এখন পর্যন্ত 1000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রতিষ্ঠিত গাজা শান্তি পরিষদের সদস্য নিকোলাই ম্লাদেনোভের দাবি, ইসরায়েলের নিরন্তর হামলায় গাজা পুনর্গঠন কমিটি কাজ শুরু করতে পারছে না। কমিটির সদস্যরা মিশরে দেখা করলেও এখনো গাজায় ঢোকা সম্ভব হয়নি। তার দাবি, চুক্তির দ্বিতীয় ধাপে হামাসের নিরস্ত্রীকরণ ও আন্তর্জাতিক নিরাপত্তা বাহিনী মোতায়েনের কথা আছে, কিন্তু হামাস অস্ত্র ছাড়েনি, নিরাপত্তা বাহিনীও মোতায়েন করা হয়নি। ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস আফ্রিকান ইউনিয়ন সম্মেলনে বলেন, ইসরায়েল যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ বাস্তবায়নে বাধা দিচ্ছে। তিনি প্রশাসনিক কমিটিকে গাজায় কাজ করতে দিতে তেল আবিবের প্রতি আহ্বান জানান। গাজা ও পশ্চিম তীরকে এক প্রশাসনের অধীনে আনার দাবিও তোলেন আব্বাস। এদিকে গাজা পুনর্গঠনে গঠিত ট্রাম্পের বোর্ড অফ পিসে বড় অঙ্কের অর্থের প্রতিশ্রুতি এসেছে। সংযুক্ত আরব আমিরাত ও যুক্তরাষ্ট্র $100 কোটি বেশি সহায়তা দেবে বলে জানিয়েছে। বিশ্বব্যাংক ও জাতিসংঘ বলছে পূর্ণ পুনর্গঠনে প্রয়োজন $50 বিলিয়ন বেশি। বোর্ডের সনদে বলা আছে, $1 বিলিয়ন বেশি অর্থ দিলে বোর্ডের স্থায়ী সদস্যপদ মিলবে। ইউরোপের কিছু দেশ এতে যোগ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। ইরানে কয়েক সপ্তাহব্যাপী সামরিক হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্দেশ দিলেই অভিযান শুরু হতে পারে, এমন তথ্য দিয়েছে মার্কিন কর্তারা। মধ্যপ্রাচ্যে অতিরিক্ত বিমানবাহী রণতরী ও সেনা মোতায়েনের মধ্যেই কূটনৈতিক আলোচনায় নতুন চাপ তৈরি হয়েছে। পরিস্থিতি আগের যে কোনো সংঘাতের চেয়ে গুরুত্বের রূপ নিচ্ছে এমন আশঙ্কা অনেকের। বার্তা সংস্থা রয়টার্সকে 2 মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, দীর্ঘমেয়াদী সামরিক অভিযানের সম্ভাবনা মাথায় রেখে প্রস্তুতি নিচ্ছে পেন্টাগন। ট্রাম্পের নির্দেশ পেলেই হামলা শুরু হবে। ইতোমধ্যে মধ্যপ্রাচ্যে একটি বিমানবাহী রণতরীর নেতৃত্বে নৌবহর পাঠানো হয়েছে, সঙ্গে আরও একটি রণতরী, অতিরিক্ত সেনা, যুদ্ধবিমান ও গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার মোতায়েনের প্রক্রিয়া চলছে। গত সপ্তাহে ওমানের রাজধানী মাস্কটে যুক্তরাষ্ট্র ও ইরানের কূটনৈতিকদের বৈঠক হয়। তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার পুনরুজ্জীবনের চেষ্টা চলছে। তবে বৈঠকের আগেই সামরিক শক্তি জড়ো করায় উত্তেজনা বেড়েছে। নর্থ ক্যারোলাইনায় সেনাদের উদ্দেশ্যে ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে চুক্তি কঠিন হয়ে পড়েছে এবং কখনো কখনো ভয় তৈরি করাই একমাত্র উপায়। গত বছরের মিডনাইট হ্যামার অভিযানে মার্কিন স্টেলথ বোমারু বিমান সরাসরি যুক্তরাষ্ট্র থেকে উড়ে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। জবাবে ইরান কাতারে একটি মার্কিন ঘাঁটিতে সীমিত পাল্টা হামলা করে। তবে এবার পরিকল্পিত অভিযান আগের চেয়ে অনেক বেশি জটিল হতে পারে এমন ইঙ্গিত দিয়েছেন কর্মকর্তারা। শুধু পারমাণবিক স্থাপনা নয়, রাষ্ট্রীয় ও নিরাপত্তা অবকাঠামোও লক্ষ্যবস্তু হতে পারে। ইরান হুঁশিয়ার করেছে, তাদের ভূখণ্ডে হামলা হলে মধ্যপ্রাচ্যে থাকা যে কোনো মার্কিন ঘাঁটি লক্ষ্যবস্তুতে পরিণত হবে। জর্ডান, কুয়েত, সৌদি আরব, কাতার, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও তুরস্কে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি রয়েছে। ওয়াশিংটনে ট্রাম্পের সঙ্গে বৈঠকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইরানের সঙ্গে কোনো চুক্তিতে ইসরায়েলের নিরাপত্তা অগ্রাধিকার পেতে হবে।
আর তেহরান বলছে নিষেধাজ্ঞা প্রত্যাহারের শর্তে তারা পারমাণবিক কর্মসূচি সীমিত করতে প্রস্তুত, তবে ক্ষেপণাস্ত্র কর্মসূচি আলোচনার অংশ হবে না। বরকতুল্লাহ, সময় সংবাদ। ইউক্রেনের উপর চাপ দিলে যুদ্ধ শেষ হবে না বলে সাফ জানিয়েছেন ইউরোপীয় কাউন্সিলের ভাইস প্রেসিডেন্ট। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়ার আলোচক বদল সিদ্ধান্ত পিছানোর কৌশল। সাবেক ন্যাটো প্রধানের দাবি, পুতিন শান্তি চান না। দ্রুত অস্ত্র সরবরাহ, কঠোর নিষেধাজ্ঞার আহ্বান উঠেছে মিউনিখে। এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, রাশিয়া সত্যি শান্তি চায় কিনা তা এখনও স্পষ্ট নয়। রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে আলোচনা যেন কিছুতেই সামনে এগোচ্ছে না। হুমকি হুঁশিয়ারি, নিষেধাজ্ঞা শুল্কারোপের পাশাপাশি চলছে দুই দেশের পাল্টাপাল্টি হামলা। মিউনিখে ৬২তম নিরাপত্তা সম্মেলনের দ্বিতীয় দিনে ইউরোপিয়ান কাউন্সিলের ভাইস প্রেসিডেন্ট কাজা কাল্লাস বলেন, কেবল ইউক্রেনের উপর চাপ দিলে টেকসই শান্তি আসবে না। এতে দখল করা অঞ্চল ধরে রাখার সুযোগ পাবে রাশিয়া। আগ্রাসী পক্ষ লাভবান হলে ভবিষ্যতে হামলার ঝুঁকি থাকবে। তিনি স্পষ্ট করে বলেন, যুদ্ধ থামাতে হলে মস্কোর উপর রাজনৈতিক ও অর্থনৈতিক চাপ বাড়াতে হবে, অন্যথায় যে কোনো চুক্তি হবে সাময়িক। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, জেনেভা বৈঠকের আগে রাশিয়ার আলোচক পরিবর্তন ইচ্ছাকৃত বিলম্ব। আগের 2 দফা আলোচনায় নেতৃত্বে ছিলেন সামরিক গোয়েন্দা প্রধান ইগোর কস্তিউকোভ। এবার ক্রেমলিন সহকারী ভ্লাদিমির মেদিনস্কিকে পাঠানো হচ্ছে। জেলেনস্কির দাবি, এতে আলোচনার ধারাবাহিকতা ভেঙে যাবে। তিনি আরো বলেন, নিরাপত্তা নিশ্চয়তা ছাড়া কোনো সমঝোতা মেনে নেবে না ইউক্রেন। সাবেক ন্যাটো প্রধান অ্যান্ডার্স ফগ রাসমুসেন বলেন, পুতিন বিশ্বাস করেন তিনি যুদ্ধক্ষেত্রে জয়ের পথে এগোচ্ছেন, তাই এখন তার আলোচনায় বসার আগ্রহ কম। এই অবস্থায় ইউক্রেনকে আরও দূরপাল্লার অস্ত্র ও বিমান প্রতিরক্ষা দিতে হবে। একই সঙ্গে রাশিয়ার জ্বালানি ও ব্যাংকিং খাতে কঠোর নিষেধাজ্ঞা বাড়াতে হবে। তার মতে, শক্ত অবস্থান না নিলে যুদ্ধ দীর্ঘায়িত হতে পারে। এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, রাশিয়া সত্যিই শান্তি চায় কিনা তা স্পষ্ট নয়, তবে পরিস্থিতি যাচাই করে দেখছে হোয়াইট হাউস। যুক্তরাষ্ট্র নতুন করে রাশিয়ার তেলের উপর নিষেধাজ্ঞা দিয়েছে। ভারতের সঙ্গে আলোচনায় অতিরিক্ত রুশ তেল না কেনার প্রতিশ্রুতি পাওয়া গেছে বলেও জানান তিনি। একই সঙ্গে পার্ল প্রোগ্রামের আওতায় ইউক্রেনে অস্ত্র বিক্রি অব্যাহত আছে। রুবিওর ভাষায়, সময় ক্ষেপণের সুযোগ দেয়া হচ্ছে না। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। সাইবেরিয়ার কারাগারে ডার্ট ব্যাঙের বিষ দিয়ে হত্যা করা হয় রাশিয়ার বিরোধী নেতা অ্যালেক্সেই নাভালনিকে, দাবি ব্রিটেনের। নাভালনির মৃত্যুর 2 বছর পর তার দেহ থেকে সংগ্রহ করার নমুনা বিশ্লেষণ করেই ব্রিটিশ পররাষ্ট্র দপ্তর দাবি করছে, অ্যাপিবাটিডিন নামের এক প্রাণঘাতী টক্সিনের উপস্থিতি মিলেছে তার দেহে। মিউনিখ সিকিউরিটি কনফারেন্সে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ইভেড কুপার বলেন, রাশিয়া নাভালনিকে রাজনৈতিক হুমকি হিসেবে দেখত এবং এই ধরনের বিষ প্রয়োগ তারই প্রমাণ। সম্মেলনে তিনি নাভালনির স্ত্রী ইউলিয়া নাভালনের সঙ্গেও সাক্ষাৎ করেন। দুর্নীতি বিরোধী আন্দোলন ও রুশ সরকারের কঠোর সমালোচক নাভালনি 2024 সালের 16 ফেব্রুয়ারি সাইবেরিয়ার কারাগারে মারা যান। আর্কটিক অঞ্চলে ন্যাটোর স্থায়ী উপস্থিতির দাবি তুলেছে ডেনমার্ক। জার্মানির মিউনিখে ৬২তম নিরাপত্তা সম্মেলনে গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী বলেন, দ্বীপটি এখন কূটনৈতিক ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। তাই মিত্র দেশগুলোর সঙ্গে মিলিত হয়ে নিরাপত্তা জোরদারের পরিকল্পনার কথা জানান তিনি। এদিকে গ্রিনল্যান্ড ইস্যুতে ইউরোপের সঙ্গে দর কষাকষি চলছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বেশ কয়েক মাস ধরেই গ্রিনল্যান্ড ঘিরে টানাপোড়েন চলছে। অঞ্চলটিকে আয়ত্তে আনতে মরিয়া হয়ে ওঠেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ অবস্থায় মিউনিখে ৬২তম নিরাপত্তা সম্মেলনে গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী জেমস ফ্রেডেরিক নিয়েলসন বলেন, অনেক বছর ধরে গ্রিনল্যান্ড শান্ত ছিল, উত্তেজনা কম ছিল, কিন্তু এখন পরিস্থিতি বদলে গেছে। জলবায়ু পরিবর্তনে দ্রুত বরফ গলায় নতুন জাহাজ চলাচলের পথ খুলবে। বাণিজ্য ও সামরিক দিক থেকে গুরুত্বপূর্ণ হবে এই পথ। তাই এই আর্কটিক অঞ্চলটিতে নজরদারি, টহল ও প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানো জরুরি বলে উল্লেখ করেন তিনি। নিলসেন জানান, ন্যাটো মিত্রদের সঙ্গে দায়িত্ব ভাগ করে নিতে প্রস্তুত গ্রিনল্যান্ড। ট্রান্স আটলান্টিক সহযোগিতা ও আন্তর্জাতিক আইন তাদের মূল মূল্যবোধের অংশ। আর্কটিকের সামরিক মিশন ও আর্কটিক সেন্ট্রি কার্যক্রমকে তিনি গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন। নিরাপত্তা উদ্বেগে ব্যাকইয়ার্ড রক্ষায় আরও সক্রিয় হওয়ার পক্ষে তিনি। ডেনমার্কের প্রধানমন্ত্রী মেতে ফ্রেডেরিকসন বলেন, আর্কটিক নিরাপত্তায় ন্যাটো এখন কাঠামোগতভাবে কাজ শুরু করায় কোপেনহেগেন সন্তুষ্ট। বহু বছর ধরে স্থায়ী উপস্থিতির দাবি জানিয়ে আসছিল ডেনমার্ক। গ্রিনল্যান্ড ও আশপাশের এলাকায় ন্যাটোর স্থায়ী উপস্থিতি চান তারা।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, গ্রিনল্যান্ডের ভবিষ্যৎ নিয়ে ইউরোপের সঙ্গে আলোচনা চলছে। আগে তিনি যুক্তরাষ্ট্রের গ্রিনল্যান্ড অধিগ্রহণের ইচ্ছার কথা বলেন। এতে ন্যাটো জোটে অস্বস্তি তৈরি হয়। এর মধ্যে মিউনিখের সম্মেলনের ফাঁকে নিলসেন ও ফ্রেডরিকসেনের সঙ্গে বৈঠক করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। তহবিল সংকটে শাটডাউনে মার্কিন স্বরাষ্ট্র দফতর, কোস্টগার্ড বিমানবন্দরের নিরাপত্তায় প্রভাব, অচলাবস্থার মধ্যে অভিবাসন সংস্থার ব্যয় বাড়ানোর পরিকল্পনা। উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে প্রথমবারের মতো জরুরি অবতরণ সুবিধা চালু করেছে ভারত। সামরিক প্রস্তুতি থেকে শুরু করে দুর্যোগ মোকাবেলায় একই সঙ্গে সক্ষমতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এই প্রকল্প। একই সফরে সেতু, ডেটা সেন্টার ও বাস প্রকল্প উদ্বোধন করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর সাথে অংশ নেয় তেজস, সুখোই ও রাফায়েল সহ বিভিন্ন ফাইটার ও পরিবহন বিমান, যা দেখতে জড়ো হয় হাজারো মানুষ। স্থানীয় সময় শনিবার ভারতের ডিব্রুগড় জেলার মুরান বাইপাসে ইমার্জেন্সি ল্যান্ডিং ফ্যাসিলিটি বা ULF উদ্বোধন করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিমান বাহিনীর C-130 যে বিমানে চড়ে অবতরণ করেন তিনি। এ প্রকল্প এমনভাবে নির্মাণ করা হয়েছে যেখানে জরুরি পরিস্থিতিতে দ্রুত অবতরণ ও উড্ডয়ন করা যাবে। ULF ভারতীয় বিমান বাহিনীর সমন্বয়ে বিশেষভাবে নির্মাণ করা হয়েছে। জরুরি পরিস্থিতিতে সাধারণ বিমানবন্দর ব্যবহার করা না গেলে এখানে সামরিক ও বেসামরিক বিমান সহজেই ওঠানামা করতে পারবে, যা 40 টন পর্যন্ত ফাইটার বিমান এবং সর্বোচ্চ 74 টন ওজনের পরিবহন বিমান পরিচালনা করতে সক্ষম। এমনকি এটি স্থানীয় বিমানবন্দরের বিকল্প রানওয়ে হিসেবেও কাজ করতে পারবে। এ অঞ্চল আন্তর্জাতিক সীমান্তের কাছে হওয়ায় কৌশলগতভাবে এটি বেশ গুরুত্বপূর্ণ। একই সঙ্গে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে উদ্ধারকারী দল সহজেই এই অবতরণ সুবিধা ব্যবহার করতে পারবে। একই সফরে সেতু, ডাটা সেন্টার ও বাস প্রকল্প সহ একাধিক প্রকল্প উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ সময় মহড়া চালায় ভারতীয় বিমান বাহিনী, যেখানে তেজস, সুখোই ও রাফায়েল সহ আকাশ কসরতে বিভিন্ন যুদ্ধ বিমান অংশ নেয়। বরকতুল্লাহ, সময় সংবাদ। ইরানের শাসক পরিবর্তনের দাবিতে বিক্ষোভ সমাবেশ হয়েছে জার্মানিতে। শনিবার মিউনিখের রাজপথে নামেন লাখো মানুষ। খামেনির বিরুদ্ধে আন্দোলনে ইরানি জনগণের পাশে থাকার কথা জানিয়েছেন মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহাম। অন্যদিকে ভেনেজুয়েলায় রাজনৈতিক বন্দীদের মুক্তির প্রতিশ্রুতি পূরণ না হয় আটক কেন্দ্রের সামনে অনশন করেছেন তাদের স্বজনরা। এছাড়া সার্বিয়ায় আগাম নির্বাচন ও রাষ্ট্রীয় জবাবদিহির দাবিতে মিছিলে নামেন হাজারো মানুষ। ইরানের বর্তমান সরকারের পতনের দাবিতে স্থানীয় সময় শনিবার জার্মানির মিউনিখের রাস্তায় নামে প্রায় 2.5 লাখ মানুষ। পুলিশ বলছে, সাম্প্রতিক সময়ের মধ্যে এটি সবচেয়ে বড় সমাবেশগুলোর একটি। অনেকের হাতে ছিল 1979 সালের আগের ইরানি পতাকা। নির্বাসিত বিরোধী নেতা রেজা পাহলেভি মঞ্চে উঠলে জনতা উচ্ছ্বাসে ফেটে পড়ে। মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহাম বলেন, তিনি আয়াতুল্লাহ আলী খামেনির বিরুদ্ধে আন্দোলনে ইরানি জনগণের পাশে আছেন। পুলিশ জানায়, সমাবেশে কোনো ধরনের সহিংসতা দেখা যায়নি, শুধু ড্রোন ওড়ানো নিয়ে কয়েকটি নিয়ম ভাঙার ঘটনা ঘটে। ভেনেজুয়েলার রাজধানী কারাকাসের একটি আটক কেন্দ্রের সামনে অনশন করেন স্বজনেরা। বলেন, সরকারি কর্মকর্তা জর্জ রদ্রিগেজ রাজনৈতিক বন্দীদের মুক্তির প্রতিশ্রুতি দিয়েছিলেন। নির্দিষ্ট সময় পার হলেও তা বাস্তবায়ন হয়নি। পরে মানবাধিকার সংস্থার বরাতে 17 বন্দীর মুক্তির খবর পাওয়া যায়। স্বজনরা সব রাজনৈতিক বন্দীর মুক্তি এবং সাধারণ ক্ষমা আইন চান। কয়েকজন প্রতিবাদকারী নিজেদের শিকল দিয়ে বেঁধে সমাবেশে অবস্থান নেন। এদিকে সার্বিয়ার পশ্চিমাঞ্চলীয় শহর ভালিজেবোতে মিছিল করে হাজারো মানুষ। আগাম নির্বাচনের দাবিতে আন্দোলনের নেতৃত্ব দেয় শিক্ষার্থীরা। গত বছর নোভি সাদে রেল স্টেশনের ছাদ ধসে 16 জন মারা যাওয়ার পর দেশজুড়ে বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভকারীরা পুলিশের বিরুদ্ধে অতিরিক্ত বল প্রয়োগের অভিযোগ তোলেন। কর্তৃপক্ষ বলছে, পুলিশ হামলার জবাব দিয়েছে। প্রেসিডেন্ট আলেকসান্ডার ভুকিক আগাম নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েছেন। ইউরোপীয় ইউনিয়ন সার্বিয়াকে আইনের শাসন ও দুর্নীতি দমনে আরও অগ্রগতি দেখানোর আহ্বান জানিয়েছে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। মার্কিন সিনেটে বাজেট অচলাবস্থার জেরে শাটডাউনে গেছে যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র দফতর, যার কারণে বেতন ছাড়াই কাজ করছেন বিমানবন্দরের নিরাপত্তা কর্মীরা। শাটডাউনের প্রভাব পড়েছে কোস্টগার্ড, দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার উপরও। এমন পরিস্থিতিতে $38.3 বিলিয়ন ব্যয়ে নতুন আটক কেন্দ্র গড়ার পরিকল্পনা নিয়েছে স্বরাষ্ট্র দফতরের অধীনে থাকা ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট ICE।
মার্কিন সিনেটে বাজেট অচলাবস্থার জেরে দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগে শাটডাউন শুরু হয়েছে। একাধিক অঙ্গরাজ্যে বিতর্কিত অভিবাসন অভিযান চালানোর পরই তৈরি হয়েছে এই অচলাবস্থা। শাটডাউনের ফলে বিমানবন্দরের নিরাপত্তা কর্মীরা বেতন ছাড়াই কাজ করছেন। চলতি বছরে বাজেট পাস না হয় আনুষ্ঠানিকভাবে শাটডাউনে গেছে মার্কিন স্বরাষ্ট্র দপ্তর DHS, যার অধীনে রয়েছে দেশটির ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট ICE। শাটডাউনের প্রভাব শুধু ICE-তেই সীমাবদ্ধ নয়। অর্থায়ন বন্ধ হয়েছে ফেডারেল ইমার্জেন্সি এজেন্সি FEMA, কোস্টগার্ড এবং বিমানবন্দরের নিরাপত্তা তদারকি সংস্থা TS এর ক্ষেত্রেও। বর্তমানে TSA কর্মীদের বেতন ছাড়াই কাজ চালিয়ে যেতে বলা হয়েছে। এ অবস্থায় চলতি বছরের শেষ নাগাদ $38.3 বিলিয়ন ব্যয়ে নতুন আটক কেন্দ্র গড়ার পরিকল্পনা হাতে নিয়েছে মার্কিন অভিবাসন সংস্থা। পরিকল্পনা অনুযায়ী 16টি ভবন কিনে বহিষ্কারের অপেক্ষায় থাকা হাজার হাজার অভিবাসীকে আটক সহ নানা কাজে ওই কেন্দ্রগুলোকে ব্যবহার করা হবে। পরিকল্পনায় 12,000 নতুন এজেন্ট নিয়োগের কথাও উল্লেখ আছে, যা অবৈধ অভিবাসী বিরোধী অভিযান বাড়ার ইঙ্গিত দিচ্ছে। এমন পরিস্থিতিতে মার্কিন অভিবাসন সংস্থার প্রকল্পে নতুন অর্থ বরাদ্দে সমর্থন দিতে অস্বীকৃতি জানিয়েছেন ডেমোক্র্যাটরা। তাদের অভিযোগ, অপারেশন মেট্রো সার্জ নামে বড় শহরগুলোতে ICE-র উপস্থিতি ও অভিযান অত্যন্ত বিতর্কিত। তবে সমালোচনার মুখে সম্প্রতি সড়কে ICE সদস্যদের সংখ্যা কমানো, মাস্ক পরা নিষিদ্ধ সহ অভিযানের ক্ষেত্রে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। 2025 সালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর এটি দেশটিতে তৃতীয়বারের মতো সরকারি শাটডাউন। এক্ষেত্রে সিনেটে বাজেট পাশ করতে 100 সদস্যের মধ্যে অন্তত 60 জনের সমর্থন প্রয়োজন। রিপাবলিকানদের রয়েছে 53টি আসন, ফলে বিল পাশে অন্তত 7 জন ডেমোক্র্যাটদের সমর্থন দরকার। নাসরিন রুমি, সময় সংবাদ। উত্তর কোরিয়ার পরবর্তী শাসক হচ্ছেন দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উনের মেয়ে কিম জু আই। সম্প্রতি বিভিন্ন রাষ্ট্রীয় অনুষ্ঠানে বাবার সঙ্গে সরব উপস্থিতিতে দেখা যায় তাকে। দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা NIS বলছে, আনুষ্ঠানিকভাবে উত্তরসূরি মনোনয়ন পর্যায়ে রয়েছেন কিমের কিশোরী মেয়ে, যার মাধ্যমে উত্তর কোরিয়ার নেতৃত্বে বড় পরিবর্তনের ইঙ্গিত মিলছে। তবে অত্যন্ত রক্ষণশীল ও পুরুষতান্ত্রিক দেশে শাসনভার একজন নারীকে দেয়া হবে কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন বিশ্লেষকরা। বিভিন্ন রাষ্ট্রীয় অনুষ্ঠান কিংবা কূটনীতির টেবিল, সব জায়গায় সরব উপস্থিতিতে বাবার পাশে দেখা যায় উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের মেয়ে কিম জু আইকে। দেশটির পরবর্তী শাসক হিসেবে আনুষ্ঠানিকভাবে মনোনীত হতে পারেন কিমের কিশোরী মেয়ে কিম জু আইয়ে, এমন তথ্য দিয়েছে প্রতিবেশী দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা ন্যাশনাল ইন্টেলিজেন্স সার্ভিস। NIS বলছে, বিভিন্ন পরিস্থিতি বিবেচনা করে এই মূল্যায়নে পৌঁছেছে তারা। এর আগে কিম জু আইকে উত্তরসূরি হওয়ার জন্য প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বলেও জানায় সংস্থাটি। দক্ষিণ কোরিয়ার আইন প্রণেতা লি সিয়ং কুয়েন জানান, দেশটির পিপলস আর্মির প্রতিষ্ঠা বার্ষিকী সহ বিভিন্ন রাষ্ট্রীয় সফরে কিম জু আইয়ের উপস্থিতি লক্ষণীয়। এমনকি বিভিন্ন রাষ্ট্রীয় নীতিতেও তার মত দেওয়ার বিষয়ে ইঙ্গিত মিলেছে। ধারণা করা হচ্ছে চলতি মাসে পার্টির কংগ্রেসেও যোগ দিতে পারেন তিনি। প্রতি 5 বছর পর আয়োজিত এই কংগ্রেসেই পিয়ংইয়ংয়ের পরবর্তী 5 বছরের পররাষ্ট্র নীতি, যুদ্ধ পরিকল্পনা ও পারমাণবিক লক্ষ্য ঘোষণা করা হয়। কিম জং উন ও তার স্ত্রী রি সলজুর একমাত্র পরিচিত সন্তান কিম জু আই। যদিও কিমের বড় এক ছেলে থাকার গুঞ্জন রয়েছে, তবে এ বিষয়ে কোনো প্রমাণ বা তাকে কখনো প্রকাশ্যে দেখা যায়নি। 2022 সালে রাষ্ট্রীয় টেলিভিশনে প্রথম দেখা যায় মেয়ে জু আইকে। এরপর থেকে রাষ্ট্রীয় গণমাধ্যমে নিয়মিত হন তিনি। সম্প্রতি বেইজিং সফরেও বাবার সঙ্গে সামরিক কুচকাওয়াজেও যোগ দেন জু আই। দেশ হিসাবে উত্তর কোরিয়া অত্যন্ত রক্ষণশীল ও পুরুষতান্ত্রিক। কিম জং উনের বড় ছেলে থাকা সত্ত্বেও কেন কিশোরী মেয়েকে উত্তরাধিকারী করা হচ্ছে তা নিয়ে প্রশ্ন উঠেছে নানা মহলে। বর্তমানে কিমের বোন কিম ইউ জংও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে আছেন, তবে পুরো দেশ শাসনের দায়িত্ব কোনো নারীকে দেয়া হবে কিনা তা নিয়ে বিতর্ক রয়েছে। যদিও জু আয়ে ছাড়া আর কাউকে এখন পর্যন্ত জনসম্মুখে আনেনি কিম পরিবার, তাই ধারণা করা হচ্ছে কিম জু আয়ে হবেন উত্তর কোরিয়ার পরবর্তী শাসক। ভবিষ্যতে দেশ গড়ার একক ক্ষমতা তার হাতে থাকবে বলে মনে করছেন বিশ্লেষকরা। বরকতুল্লাহ, সময় সংবাদ। ক্যারিবীয় সাগরের সন্দেহভাজন মাদকবাহী নৌকায় মার্কিন সামরিক বাহিনীর হামলায় অন্তত 3 জন নিহত হয়েছেন। লাতিন আমেরিকা এবং ক্যারিবীয় অঞ্চলে সামরিক অভিযান তদারকিকারী মার্কিন দক্ষিণ কমান্ড জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার ক্যারিবীয় সাগরে একটি নৌকা লক্ষ্য করে হামলা চালানো হয়। নিহত ব্যক্তিরা মাদক সন্ত্রাসী বলে দাবি যুক্তরাষ্ট্রের। 2025 সালের সেপ্টেম্বর থেকে ওই অঞ্চলে বিভিন্ন জাহাজ এবং নৌকা লক্ষ্য করে
বিমান হামলা চালানো হচ্ছে। এসব হামলায় এখন পর্যন্ত কমপক্ষে 133 জন নিহত হয়েছেন। পর্যবেক্ষক সংস্থা এবং বিভিন্ন গণমাধ্যমের পরিসংখ্যান অনুযায়ী যুক্তরাষ্ট্র এ পর্যন্ত পূর্ব প্রশান্ত মহাসাগর এবং ক্যারিবীয় সাগরে 40টি জাহাজে প্রায় 38টি হামলা চালিয়েছে। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটকে পরিচালিত অভিযানে মার্কিন সেনারা ক্লাউড এআই ব্যবহার করেছিল, এমন তথ্য দিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল ও অ্যাক্সিওস। প্রতিবেদনে বলা হয়, কৃত্রিম বুদ্ধিমত্তা এই অভিযানকে শুধুমাত্র পরিকল্পনা পর্যায়ে নয়, বরং সক্রিয় অবস্থাতেই তথ্য বিশ্লেষণ বা সিদ্ধান্ত সহায়তায় ব্যবহৃত হয়েছিল। কোম্পানির নিজস্ব নীতিতে এসব প্রযুক্তি যুদ্ধ, অস্ত্র বা নজরদারিতে ব্যবহারের কড়া নিষেধ থাকলেও সেই শর্ত নিয়ে প্রশ্ন বাড়ছে। তবে এ বিষয়ে সরাসরি মন্তব্য করেনি মার্কিন সামরিক বাহিনী। দেখছেন আন্তর্জাতিক সময়। কারাগারে নির্যাতনের শিকার হয়ে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ডান চোখের 85% দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছেন বলে দাবি করেছেন তার আইনজীবীরা। এ অবস্থায় জামিন চেয়েছেন ইমরান খান। মানবিক দিক বিবেচনা করে তাকে হাসপাতালে নেয়া এবং একটি মেডিকেল বোর্ড গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে পিটিআইয়ের দাবি, পরিবারের সদস্য ও ব্যক্তিগত চিকিৎসক উপস্থিত না থাকলে কোনো চিকিৎসা শুরু করা যাবে না। দীর্ঘদিন ধরেই কারাগারে নির্যাতনের শিকার হয়ে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের শারীরিক অসুস্থতার বিষয়টি গণমাধ্যমে উঠে আসে। এর প্রতিবাদে বেশ কয়েকবার রাজপথেও নামেন তার রাজনৈতিক দল পাকিস্তান তেহরিকে ইনসাফ বা পিটিআই নেতাকর্মীরা। এবার ইমরান খানের আইনজীবী দাবি করেছেন, ডান চোখে সেন্ট্রাল রেটিনাল ভেইন অবস্ট্রাকশন বা রক্ত জমাট বাঁধার কারণে 85% দৃষ্টিশক্তি হারিয়েছেন তিনি। এ অবস্থায় পাকিস্তান তেহরিকে ইনসাফ পার্টির প্রতিষ্ঠাতা ইমরান খান তোষাখানা 2 মামলায় দেয়া সাজা স্থগিত এবং চিকিৎসা ও মানবিক কারণ দেখিয়ে জামিন চেয়ে ইসলামাবাদ হাইকোর্টে আবেদন করেছেন। ব্যারিস্টার সালমান সাফদার ও সালমান আকরাম রাজার মাধ্যমে দায়ের করা আবেদনে কারাবন্দী পিটিআই প্রতিষ্ঠাতা আদালতের কাছে সাজা স্থগিত করে জামিন মঞ্জুরের অনুরোধ করেছেন। রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে থাকা সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের যথাযথ চিকিৎসার দাবিতে বিরোধী দলগুলো ইসলামাবাদের পার্লামেন্টের সামনে অবস্থান কর্মসূচি পালন করে। সেখান থেকে ইমরান খানকে দ্রুত শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে স্থানান্তরের দাবি জোরালো হয়। আন্দোলনের মধ্যে বিশেষায়িত চিকিৎসা প্রতিষ্ঠানে পরীক্ষা ও চিকিৎসা নির্দেশ দেয় দেশটির আদালত। একই সঙ্গে 16 ফেব্রুয়ারির মধ্যে ব্যক্তিগত চিকিৎসকের প্রবেশাধিকার নিশ্চিত করতে বলা হয়। কেন্দ্রীয় মন্ত্রী তারেক ফজল চৌধুরী জানিয়েছেন, এটি রাজনৈতিক নয়, সম্পূর্ণ মানবিক ও আইনি দায়িত্বের অংশ। আজ আমি সরকারের পক্ষ থেকে আপনাদের আশ্বস্ত করছি এবং সংসদের পক্ষ থেকে বলছি, ইমরান খানের চিকিৎসার ক্ষেত্রে কোনো গাফিলতি বরদাস্ত করা হবে না। আমি মনে করি বিষয়টি রাজনৈতিকভাবে দেখার প্রয়োজন নেই। এটি একটি চিকিৎসা সংক্রান্ত বিষয় এবং এই ইস্যু অগ্রাধিকার দিয়ে সমাধান করার চেষ্টা করা হবে। তবে এই সিদ্ধান্তে আপত্তি জানিয়েছে পিটিআই। দলটির দাবি, পরিবারের সদস্য ও ব্যক্তিগত চিকিৎসক উপস্থিত না থাকলে কোনো চিকিৎসা শুরু করা যাবে না। রাজনৈতিক উত্তেজনার মধ্যে পিটিআই নেতা মুরাদ সাইদ সংসদ সদস্য পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। বর্তমান সংসদ অবৈধতার ভিত্তিতে গঠিত বলে উল্লেখ করে অন্যদেরও সরে আসার আহ্বান জানান তিনি। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। রাশিয়ার কাছ থেকে ভারত 1.5 শতাধিক S-400 দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কিনতে যাচ্ছে, বিষয়টি জানিয়েছে ভারতীয় গণমাধ্যম। প্রতিবেদনে বলা হয়, ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বেশ কিছু সমরাস্ত্র ও যুদ্ধ বিমান ক্রয়ের সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে। এগুলোর মধ্যে ক্ষেপণাস্ত্র, মাল্টি রোল ফাইটার এয়ারক্রাফট, রাফাল এবং একটি স্যাটেলাইটও রয়েছে। এসব সমরাস্ত্র ও সামরিক সরঞ্জামের জন্য প্রাথমিক বাজেট ধরা হয়েছে $3,900 কোটি। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, দেশটির বিমান বাহিনী প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাছে 288টি ক্ষেপণাস্ত্র চেয়ে আবেদন করেছে। খালিস্তানপন্থী নেতা পান্নুনকে হত্যা ষড়যন্ত্রের দায় স্বীকার করেছেন ভারতীয় নাগরিক নিখিল গুপ্ত। স্থানীয় সময় বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ম্যানহাটনের এক ফেডারেল আদালতে এ স্বীকারোক্তি দেন নিখিল গুপ্ত। এ সময় ভাড়াটে খুনি নিয়োগ, খুনের ষড়যন্ত্র ও অর্থ পাচারের ষড়যন্ত্রের অভিযোগ স্বীকার করে নেন তিনি। মার্কিন প্রসিকিউটরদের দাবি, নিখিল গুপ্ত ভারত সরকারের এক কর্মকর্তার নির্দেশে নিউ ইয়র্ক ভিত্তিক ওই শিখ রাজনৈতিক কর্মীকে হত্যার পরিকল্পনা করেছিলেন। আদালতের নথিতে সরাসরি নাম না থাকলেও পান্নুনকেই লক্ষ্য করা হয়েছিল তা স্পষ্ট। আগামী 29 মে নিখিলের সাজা ঘোষণা হতে পারে।
তার সর্বোচ্চ 40 বছর পর্যন্ত কারাদণ্ডও হতে পারে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন আদালত। এদিকে ভারতের মুম্বাইয়ে নির্মাণাধীন মেট্রো লাইনের পিলারের অংশ ধসে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হন অন্তত 3 জন। স্থানীয় সময় শনিবার দুপুরে এ ঘটনা ঘটে। মুম্বাই পৌর কর্তৃপক্ষ জানিয়েছে, শহরের মলুন্ড এলাকার লাল বাহাদুর শাস্ত্রী রোডে নির্মাণাধীন উড়াল মেট্রো লাইনের একটি পিলারের দেয়ালের অংশ হঠাৎ ভেঙে পড়ে। এ সময় একটি অটোরিকশা ও বিদ্যুৎ চালিত গাড়ি ঘটনাস্থল পার হচ্ছিল। দেয়ালের পুরো অংশ পড়ে যানবাহন দুটির ওপর। হতাহত হন নারীসহ কয়েকজন। দুর্ঘটনার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে হাসপাতালে নেয় দমকল বাহিনী, মেট্রো কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা। অ্যাবস্টেইন ইস্যুতে বিতর্কের জেরে পদত্যাগ করলেন দুবাই ভিত্তিক বন্দর পরিচালনা প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের চেয়ারম্যান সুলতান আহমেদ বিন সুলাইম। স্থানীয় সময় শুক্রবার চাপের মুখে পদত্যাগ করেন তিনি। গণমাধ্যমে তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্রের প্রকাশিত নথিতে সুলতান আহমেদ বিনের সঙ্গে অ্যাবস্টেইনের বার্তা আদান প্রদান এবং ক্যারিবীয় দ্বীপ সফরের কথা উল্লেখ রয়েছে। এই তথ্য প্রকাশের পর ডিপি ওয়ার্ল্ডে নতুন বিনিয়োগ স্থগিতের ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য ও কানাডা। এদিকে নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়েছেন এসা কাজিম। সিরিয়ায় ইসলামিক স্টেটের ঘাঁটি লক্ষ্য করে আবারও বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানায় 3 থেকে 12 ফেব্রুয়ারির মধ্যে সিরিয়ায় 30টির বেশি আইএস স্থাপনায় নির্ভুল হামলা চালানো হয়। গত 2 মাসের অভিযানে 50 জন নিহত বা আটক এবং প্রায় 100টি অবকাঠামো ধ্বংসের দাবিও করেছে তারা। গত ডিসেম্বরে 2 মার্কিন সেনা ও 1 দোভাষী নিহত হওয়ার জবাবে এসব অভিযান চালানো হচ্ছে বলে দাবি ওয়াশিংটনের। এদিকে যুক্তরাষ্ট্র হাজারো আইএস বন্দীকে সিরিয়া থেকে ইরাকে স্থানান্তর সম্পন্ন করেছে। সেখানে তাদের বিচার হওয়ার কথা রয়েছে। আন্তর্জাতিক সময় প্রায় 6 লাখ অবৈধ অভিবাসীর বৈধতার দাবিতে বিক্ষোভ হয়েছে ইতালির রাজধানী রোমে। শুক্রবার শহরে বিশাল সমাবেশের আয়োজন করে একটি সামাজিক সংগঠন। অবিলম্বে অবৈধ অভিবাসীদের বৈধতা দিতে ইতালি সরকারের প্রতি আহ্বান জানায় সংগঠনটি। আন্দোলনকারীদের সঙ্গে আলোচনার মাধ্যমে ইতিবাচক সমাধান করা হবে বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ইতালি থেকে হাসান মাহমুদের তথ্যচিত্রের রিপোর্ট। ইতালিতে অবৈধ অভিবাসীদের বৈধ করার আন্দোলন নতুন নয়। প্রায় 3 দশক ধরে বাংলাদেশি সহ বিভিন্ন দেশের প্রবাসীরা রাজপথে নিজেদের অধিকারের দাবিতে সোচ্চার। এরই ধারাবাহিকতায় শুক্রবার রোমের পিয়াজ্জা ভিত্তোরিওতে বিক্ষোভ সমাবেশ করেন শত শত মানুষ। বর্তমানে দেশটিতে প্রায় 6 লাখ বিদেশি অবৈধভাবে বসবাস করছেন, যাদের মধ্যে প্রায় 1.5 লাখ বাংলাদেশি। অনেক বাংলাদেশি বৈধভাবে ইতালিতে প্রবেশ করেও দালালের খপ্পরে পড়ে অবৈধ হয়ে গেছেন। বর্তমানে তারা মানবেতর জীবন কাটাচ্ছেন। অভিবাসীর বৈধতা পাওয়া তাদের মৌলিক অধিকার বলে দাবি সমাবেশে আগতদের। দাবি অবিলম্বে পূরণ না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা। আমরা এখানে যারা আছি, যারা এখানে আমরা ডকুমেন্টসের কারণে আর থাকতে পারছি না, আমাদের অনেক অসুবিধা হচ্ছে। দীর্ঘ 2 থেকে 3 বছর হয়ে যায়। সরকারি নানা রকম আইন কানুন, দালালদের প্রতারণা, মালিকদের সঠিক ডকুমেন্টস প্রেপুত্রতা জমা না দেওয়ার কারণে আজকে 2 থেকে 3 বছর আমরা ঝুলে আছি। এখানে আসার পর বিভিন্ন ধরনের প্রতারণার শিকার তারা হয়েছে। এই একটা দাবি নিয়ে আমরা মাঠে আছি। আমরা আশা করি মন্ত্রণালয় আমাদের কাজটা শেষ করবে। তারা কথা দিয়েছে, তারা টেলিফোন করছে, ডকুমেন্টসও তারা পাঠাইছে। যদি না মানে তাহলে অবশ্যই আমরা আন্দোলন আরো বেগবান করব। এদিকে আন্দোলনকারীদের সঙ্গে আলোচনার মাধ্যমে ইতিবাচক সমাধান বের করতে চায় বলে জানিয়েছে ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ইতালিতে অবৈধ পথে প্রবেশের মিছিল থামছেই না। ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য বলছে 2025 সালে প্রায় 66,000 অভিবাসন প্রত্যাশী ভূমধ্য সাগর পাড়ি দিয়ে দেশটিতে প্রবেশ করেন, যার মধ্যে 40,000-এরও বেশি ছিলেন বাংলাদেশি। এমনকি চলতি বছরের 13 ফেব্রুয়ারি পর্যন্ত নতুন করে আরও 759 জন বাংলাদেশি ইতালিতে পৌঁছেছেন। সময় সংবাদ, ইতালি। দেখছেন আন্তর্জাতিক সময়। অস্ট্রেলিয়ার সিডনিতে আয়োজিত হলো দিনব্যাপী অমর 21শে মেলা। স্থানীয় কাউন্সিলের সার্বিক সহযোগিতায় আয়োজিত বাঙালির প্রাণের এই মেলা সাড়া ফেলেছে প্রবাসে জন্ম নেয় দ্বিতীয় প্রজন্মের কাছেও। অস্ট্রেলিয়া থেকে SM আমিনুল রুবেলের রিপোর্টে বিস্তারিত।
সপ্তাহান্তে অস্ট্রেলিয়ার সিডনির বাংলাদেশি অধ্যুষিত ইঙ্গেলবার্নে দিনব্যাপী 21শে মেলা অনুষ্ঠিত হয়েছে। মাহে রমজানের ধর্মীয় ভাব গাম্ভীর্যকে স্মরণে রেখে এবছর 21শে মেলা এক সপ্তাহ এগিয়ে আনা হয়। বৃহত্তর সিডনির দূর দূরান্ত থেকে প্রবাসীরা সপরিবারে এসে মেলায় ভিড় জমায়। শুধু বইয়ের রাজ্যে সীমিত না রেখে এবারের মেলায় দেশীয় পোশাক, অলংকার, মুখরোচক খাবার সহ নানান স্টলে সাজিয়ে বহুমাত্রিক রূপ দেওয়ার চেষ্টা করা হয়। সাপ্তাহিক ছুটি, বাংলাদেশের পহেলা ফাগুন আর বিশ্ব ভালোবাসা দিবস একই দিনে হওয়ায় মেলায় আগত পাঠক ও দর্শকদের আনন্দের মাত্রা যেন বহুগুণ বেড়ে যায়। এই বইমেলাটা গত বছর থেকে শুরু হয়েছে, এবার দ্বিতীয় বছর। বেশ মানুষ এটা সাড়া দিয়েছে। 2 বছরের মধ্যেই মেলাটা অনেক সফলতার দিকে এগিয়ে যাচ্ছে। আশেপাশে আমাদের দেশের বিভিন্ন ধরনের ভ্যারাইটি জিনিসপত্র দেখে অনেক ভালো লাগছে। দেশীয় আদলের এবারের মেলায় ভিন্ন জাতি ও ভাষার দর্শনার্থীদেরও দেখা মেলে। অস্ট্রেলিয়া জন্মগ্রহণ করা প্রবাসীদের শিশুদের ব্যাপক উপস্থিতি 21শে মেলায় প্রাণের সঞ্চার করে। দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানে দেশের নাচ, গান, আবৃত্তি দর্শকদের দেশে রেখে আসা পুরনো দিনে ফিরিয়ে নিয়ে যায়। শিশুদের জন্য আয়োজন করা হয় বিষয়ভিত্তিক চিত্রাঙ্কন প্রতিযোগিতা। মেলায় উপস্থিত থেকে শিশুদের উৎসাহিত করেন ক্যাম্বেলটাউনের মেয়র, স্থানীয় এমপি ও বাংলাদেশি বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান কাউন্সিলররা। SM আমিনুল রুবেল, সময় সংবাদ, অস্ট্রেলিয়া। মাঠের লড়াই ছাপিয়ে যা হয়ে ওঠে স্নায়ুযুদ্ধ। ভারত পাকিস্তান ম্যাচ মানে উত্তেজনা পারতুঙ্গে, তবে সাম্প্রতিক ICC ইভেন্টগুলোতে নেই সেই চিরাচরিত প্রতিদ্বন্দ্বিতা। একপাক্ষিক আধিপত্যের রেকর্ড বই নতুন করে লিখছে টিম ইন্ডিয়া। ম্যাচের আগে হম্বিতম্বি করলেও মাঠে বরাবরই ফিকে পাকিস্তান। ক্রিকেট বিশ্বের সবচেয়ে বড় ব্লকবাস্টার, যার উত্তাপ গ্যালারি ছাড়িয়ে ছড়িয়ে পড়ে দুই দেশের কোটি কোটি মানুষের ড্রয়িং রুমে। ভারত পাকিস্তান ম্যাচ মানেই যেন সময় থমকে যাওয়া। মাঠের লড়াই শুরুর আগেই যেখানে শুরু হয়ে যায় মনস্তাত্ত্বিক যুদ্ধ, যেন শ্রেষ্ঠত্বের এক অলিখিত সনদ। তবে সাম্প্রতিক বছরগুলোতে ICC ইভেন্টের পরিসংখ্যানে তাকালে রোমাঞ্চের চেয়ে আধিপত্যের গল্পই বেশি চোখে পড়ে। ওয়ানডে বিশ্বকাপে ভারতের আধিপত্য প্রশ্নাতীত। সবশেষ 2023 ওয়ানডে বিশ্বকাপেও আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে চিরপ্রতিদ্বন্দ্বীদের স্রেফ উড়িয়ে দিয়েছিল রোহিত শর্মার দল। ICC ওয়ানডে ইভেন্টে পাকিস্তানের বিপক্ষে 8-0 ব্যবধানে এগিয়ে ভারত। তবে মুদ্রার উল্টা পিঠটাও দেখেছে ক্রিকেট বিশ্ব। 2021 টি-20 বিশ্বকাপে দুবাইয়ের মাটিতে বাবর আজম এবং মোহাম্মদ রিজওয়ানের ব্যাটে 10 উইকেটের জয় পেয়েছিল পাকিস্তান। সেটিই ছিল বিশ্বমঞ্চে ভারতের বিপক্ষে পাকিস্তানের প্রথম জয়। কিন্তু 2022 টি-20 বিশ্বকাপে মেলবোর্নের সেই মেলোড্রামা ভোলা সম্ভব? কোহলির সেই অতিমানবীয় ইনিংস পাকিস্তানের জয় কেড়ে নিয়েছিল শেষ মুহূর্তে। সবশেষ 2024 টি-20 বিশ্বকাপেও নিউ ইয়র্কের কঠিন পিচে কম রানের পুঁজি নিয়েও জয় ছিনিয়ে নিয়েছে টিম ইন্ডিয়া। বোলারদের সম্মিলিত প্রচেষ্টায় পাকিস্তানের ব্যাটিং লাইনআপের ব্যর্থতা আবারও প্রকট হয়ে উঠেছিল বড় আসরে। ICC ইভেন্টে ভারতের ব্যাটিং গভীরতা আর পাকিস্তানের বোলিং ইউনিটের লড়াই চিরকালই ক্লাসিক। তবে শেষ কয়েক বছরে পাকিস্তানের মিডল অর্ডার ব্যাটিং এবং ফিল্ডিংয়ের দুর্বলতা ভারতের জয়ের পথকে করেছে মসৃণ। এবারের লড়াইয়ের পথটা মোটেও সহজ ছিল না। ভেন্যু জটিলতা আর হাইব্রিড মডেল নিয়ে কম জল ঘোলা হয়নি। বাংলাদেশ ইস্যুতে ম্যাচ বয়কটের ডাক দিয়ে উত্তেজনা চরমে তুলেছিল পাকিস্তান। তবে সব সংশয় আর নাটকীয়তার পর শেষ পর্যন্ত মাঠে গড়াচ্ছে ম্যাচ। দুই দলের খেলোয়াড়দের মধ্যে বন্ধুত্বের আবহ থাকলেও সীমান্তের দুই পারে চাপটা পাহাড় সম। ইতিহাসের পাতায় কার নাম নতুন করে লেখা হবে? ভারতের আধিপত্য নাকি পাকিস্তানের পাল্টা জবাব? সব প্রশ্নের উত্তর মিলবে 22 গজে। তবে জয় পরাজয় যাই হোক, জয় হবে ক্রিকেটের। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। যুদ্ধবিরতিতে গাজায় নিহত হাজারের বেশি। আটকে আছে দ্বিতীয় ধাপ বাস্তবায়ন। শান্তি পরিষদে থাকছে না ইউরোপের কিছু দেশ। আমিরাত যুক্তরাষ্ট্রের $100 কোটি প্রতিশ্রুতি। ইরানে কয়েক সপ্তাহব্যাপী সামরিক হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। দাবি মার্কিন কর্তাদের রণতরী সেনা মোতায়েনের জেরে আলোচনায় বসার চাপে তেহরান। এবং ইউক্রেন যুদ্ধ বন্ধের আলোচনায় নেই অগ্রগতি। মাঝপথে রাশিয়ার আলোচক বদলে নাকশ জেলেনস্কি। চাপ প্রয়োগ করে শেষ হবে না যুদ্ধ, সতর্ক করল ইউরোপীয় কাউন্সিল।
এই ছিল আন্তর্জাতিক সময়। এরপর সকাল 10টার সময় সংবাদ নিয়ে সঙ্গে থাকবেন রোজা চৌধুরী। ধন্যবাদ। সকাল 10টার সময় সংবাদ নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।